এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নেতাকর্মীদের তারা খেয়ে তারা এয়ারপোর্ট থেকে পলায়ন করে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, আমি মনে করি এই বছরের সবথেকে গরম সংবাদ আপনি দেখতেছেন। দর্শক, আপনারা জানেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছেন, কিন্তু তিনি যে সেখানে গিয়ে শান্তিমতো বাংলাদেশের কাজটা পূরণ করে আসবে, ভাষণ দিয়ে বাংলাদেশের সমস্যাগুলো জানাবে, সেটার আর সুযোগ কই। দর্শক, আওয়ামী লীগ আছে না, তারাই যুক্তরাষ্ট্রটাকে মাথায় করে নিয়েছে। ডক্টর ইউনূসের উপর একের পর এক হামলা আসতেছে। এই হামলা কিভাবে ঠেকাবে ডক্টর ইউনূস? দর্শক, এখন ডক্টর ইউনূস একজন বাংলাদেশ সরকার, একটা দেশের রাষ্ট্রপ্রধান, তাকে যেভাবে হামলা করতে আসতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এসব কি জাতিসংঘ দেখতেছে না? অবশ্যই দেখতেছে। আওয়ামী লীগের এই আচরণ দেখে তাদের নিবন্ধন রাখাই কিন্তু শেষমেশ টানাটানি চলতেছে। দর্শক, চলুন দেখা যাক যুক্তরাষ্ট্রের মাটিতে খুবই তোলপাড় চলতেছে এবং সেই ভিডিওগুলো আমরা দেখে আসি যে কি হচ্ছে সেখানে। আমরা জেএফকেতে অবস্থান নিব, ঐক্যের কোনো বিকল্প নাই। সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে। এয়ারপোর্টে যে এবার অবস্থানটা নেওয়া হবে সেখানে আমরা অবস্থান নিব দৃঢ়ভাবে, কাউকে আমরা আক্রমণ করব না। কিন্তু একটা কথা না বলে পারছি না, যদি আমাদের কোনো একজন নেতাকর্মী মুজিব সৈনিকের উপর একটু টোকা দিতে চায়, সে যেন কোনো ক্রমেই ওখান থেকে যাইতে না পারে, এতে যা হবার হবে। কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, আমাদের গণতন্ত্রের মানসকন্যা যখন জেএফকেতে আসবে, আমাদের প্রত্যেক মুজিব সৈনিকের নৈতিক দায়িত্ব হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে বিএনপি জামাতকে প্রতিহত করা। এবং জাতিসংঘের সামনে যেদিন শান্তি সমাবেশ হবে সেখানে সর্বাত্মক সংখ্যক সকলে উপস্থিত হয়ে স্মরণকালের সর্ববৃহৎ শান্তি সমাবেশ আমরা করব ইনশাআল্লাহ। এই পাশ থেকে আমার সকল সহযোদ্ধাদেরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। জয় আমাদের সুনিশ্চিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইন্ডিয়াতে জো বাইডেনের সাথে খোলামেলা আলাপ হয়েছে, নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই। উনি বলেছে জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে আমেরিকা এবং আমেরিকার সরকার অত্যন্ত সন্তুষ্ট। তাই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল যে মিথ্যাচার করছে বড় গলায়, এখন তার গলার সুর নেমেছে, এখন সমস্ত বিএনপির মুখে চুনকালি পড়েছে। তাই বাইরে আমার চিন্তার কোনো কারণ নাই, জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে অনুষ্ঠানগুলো হবে, উনি যখন থেকে আসবেন 17 তারিখ থেকে উনি 30 তারিখ পর্যন্ত থাকবেন, সে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে যত অনুষ্ঠান হবে সেখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবারকার তার সফর খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে উনি সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছেন, সে আলোড়নের প্রতিফলন ঘটবে 22 তারিখে জাতিসংঘের বিশ্ব দরবারে উনি যখন আমাদের প্রতিনিধি হিসাবে 100 কোটি মানুষের গৌরব হিসাবে উনি যখন বক্তব্য রাখবেন, সে সময় আমাদের আউট নাম্বার্ড উপস্থিতি হয়ে আমাদের দেখিয়ে দিতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ 100 কোটি মানুষকে দেখিয়ে দিতে হবে আমরা যারা প্রবাসীরা আছি, আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার সমর্থক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। আসুন, আজকে আপনারা যেভাবে পথসভা করছেন, আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে ওয়াশিংটনের 3টি কমিটি আছে, তারাও মিলেও কিন্তু সেখানে মিটিং করতেছে। তারা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে আসবে, তারা কর্মকাণ্ড এভাবে তারা প্রস্তুতি নিচ্ছে।
নিউ জার্সিতে নিচ্ছে, পেনসিলভেনিয়া নিচ্ছে, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ইউ জাস্ট নেম ইট, অল দ্য স্টেটসে আমার যত কমিটির আছে তারা কিন্তু সবাই কাজ করতেছে। সবাই এখানে 17 তারিখে হাজির হবে এবং আমরা এখানে আমরা আছি, আমাদের সাথে তারা একত্রতা ঘোষণা করে আমরা একসাথে থাকবো। একসাথে যদি আমরা থাকতে পারি, আপনারা যে সংখ্যা করতেছেন সেই সংখ্যার কোনো সুযোগ নেই। তার কারণ আওয়ামী লীগ পরাজিত হবে না। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগের নেতা। আগামী 23 তারিখ যে প্রোগ্রাম হচ্ছে হাসিনা বিরোধী, জাতিসংঘের সামনে আমরা যেন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে আমরা শেষবারের মতো হাসিনাকে আমরা বিদ্যাঙ্গুলি রাখা চাই, তাকে আমরা এই মস্তক থেকে তাকে শীতের জন্য বিদায় করতে চাই। প্রবাস থেকে আমাদের যত করণীয় আমরা সেটা ইনশাল্লাহ করবো। একমাত্র বাংলাদেশের আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই নেতৃত্ব দেওয়ার, একমাত্র নেত্রী হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আসতেছেন আমাদের পবিত্র মাটিতে। আমাদের এটা সবারই নৈতিক দায়িত্ব যাতে তার কোনো অনুষ্ঠানে এই দেশবিরোধীরা একটা টোকা দিতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আজকে যে আয়োজন করেছেন সকল নেতাকর্মীদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা সবাই মিলে একটি স্লোগান দেই, বারবার দরকার শেখ যদি মনে হাসিনার করেন সরকার। যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে। এখানে তারা পরবর্তীতে বলছে যে এডিট করা হচ্ছে, এডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অতএব শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনে খেলতে চান। আরেকটা কথা বলতে চাই একদমই স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন, বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করার মানেই হচ্ছে আগে যারা ছিল হুমকি দামকি ঠেট দিছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই হুমকি দামকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে। অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করবো না, আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে তুলব। স্পষ্ট বলি, সমন্বয়করা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে, এখনো পড়ালেখা শেষ করে নাই, তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই। তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে, তারা যদি মনে করে ওবায়দুল কাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই শ্রমিকরা, এই ছাত্র জনতারা আবার তাদেরকে প্রতিহিত করবে। একটা কথা বলতে চাই, আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন, ভালো করেছেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা, আগে যেমন আওয়ামী লীগের আমলে কিছু কথা বললেই বলতো বিএনপি জামাত উস্কানি দিচ্ছে, এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো, যদি মনে করেন যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে, এটা মনে রাখেন। কারণ শ্রমিকের টাকায় দেশ চলতেছে, শ্রমিক ব্যাড ট্যাক্সের টাকা দেয়। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কথা বলতে চাই, সবারটাই নিউজে কভার হয়েছে, আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, এরা এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের 1 ঘন্টা করে ওভার টাইমের টাকা কাটা হয়েছে। এমনও ফ্যাক্টরি আছে যেখানে 20 লাখ, 30 লাখ, 25 লাখ করে টাকা। ভাগ্যে কথাগুলো বলবো তার আগে ওই যে আপনাদের নেত্রীর অপেক্ষায় বসেছিলেন, নেত্রী চট করে দেশে ঢুকে যাবে, তাদেরকে একটা কথা বলতে চাই। নেত্রী বলছিল না যে আমি বর্ডারের কাছে আসছি, যে কোনো সময় চট করে ঢুকে যাবো, সে আসলে বর্ডারের কাছে নাই, বাংলাদেশ থেকে অনেক দূরে আছে, দিল্লিতে আছে, বুঝছেন, দিল্লিতে আছে। দিল্লি তার মেয়ের সাথে, আমরা জানতাম যে হয়তো যে গৃহবন্দী অবস্থায় আছে না, সে খুব আরামায়েশ করতেছে, আপনাদেরকে বিপদে ফেলে সে ঠিকই আরামায়েশ করতেছে, সে বিপদে নাই। কিন্তু আপনি পরিবার ছাড়া মামলার ভয়ে পালায় বেড়াইতেছেন, আপনি গ্রেপ্তার হইতেছেন, আপনি দেশ ত্যাগ করতে পারতেছেন না, ঘুম থেকে ঘুমাইতে পারতেছেন না ভয়ে, ঠিকমতো খাইতে পারতেছেন না, আর আপনার নেত্রী ঠিকই আরামায়েশে দিন পার করতেছে।
বিগত সময় অনেকবার বলছি রে ভাই, তোরা একটা সিঙ্গারার জন্য এগুলা করিস না, এক প্যাকেট বিরিয়ানির জন্য এগুলা করিস না, কারণ তোদের নেতারা দেশে থাকবে না, বিপদে তোরাই পড়বি দিন শেষে। বলছি না, কতবার বলছি, এক দুইবার বললে হয়তো হাজার হাজার বার বলছি, তোরা শুনিস না। তোরা মনে করছিলি যেই মেকানিজম সেট করছে শেখ হাসিনার কাছে ক্ষমতা কে নেয়, আমরা চুরি ডাকাতি সারা জীবন করবো, কেউ আমাদেরকে দমন করতে পারবে না, এটা মনে করছিলি। আমরা ওটা মনে করতাম, শেখ হাসিনা যে মেকানিজম সেট করছিল শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কে নিবে, এটা আমরাও মনে করতাম। কিন্তু সত্যি বলতেছি যে বিশ্বাস হয় না যে 1 মাসের আন্দোলনে কিভাবে পতন হয়ে গেল। এই যে বলছিলাম না যে আল্লাহ সব থেকে বড় পরিকল্পনাকারী, আল্লাহ তো পরিকল্পনা করেই রাখছিল কি হবে, তার প্ল্যান অনুযায়ী সে কাজটা করে দিছে, যে অনেক বাড়ছো আর না। কিন্তু দেখেন কি বিপদে ফেলে দিয়ে গেছে। অনেক নেতার পাসপোর্ট কিন্তু গণভবনে আটকায় রেখে তার কাছে আটকায় রাখছিল, যে তোমরা দেশ ত্যাগ করতেছো, হ্যাঁ তোমরা আন্দোলন করো না, তোমরা দেশ ত্যাগ করে আমার একা রেখে চলে যাবা, তা তো হবে না। সে পাসপোর্ট কিন্তু জমা রাখছিল, এই জন্য অনেকে দেশ ত্যাগ করতে পারেও না। যদিও আমি বিশ্বাস করি একজন নেতার 2 থেকে 3টা পাসপোর্টের উপরে আছে, যে কোনো নেতা বাংলাদেশে যারা হালুয়া রুটি ভোগ মানে খাইছে আর কি বিগত সময়, কারণ তারা জানে যে কোনো সময় তাদের আপা পইরা যাবো, এটা তারা খুব ভালো করে জানতো। কারণ ওই মিথ্যা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, মিথ্যার উপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না, এটা সবাই বুঝছিল। যাই হোক, তো সে দেশ ছেড়ে চলে গেল। কোথায় গেল? ইন্ডিয়াতে। আমরা বলছি আমাদের দুলাভাইদের কাছে চলে গেছে। যাই হোক, এখন সে আবার দেশে আসতে চায় এবং এইখান থেকে পদত্যাগ করে না, এখান থেকে অনেক কথা বলছে, চট করে ঢুকে যাবো, আমি কাছাকাছি আছি বলছে, কিন্তু সে তো কাছাকাছি নাই। সে দিব্যি তার মেয়ের কাছে দিল্লিতে আছে, সে পার্কে ঘোরাঘুরি করতেছে, এটা দেখে নিউজও হয়েছে, এটা নিয়ে পার্কে ঘোরাঘুরি করতেছে, দিব্যিতে মানে আরামায়েশ করে তার লোকজন নিয়ে ঘোরাফেরা করতেছে। আর বিপদে পড়তেছেন ওই যে আপনি একটা সিঙ্গারার জন্য মিছিলে গিয়েছিলেন, আপনি 1 প্যাকেট বিরিয়ানির জন্য মিছিলে গিয়েছিলেন, আপনি পড়ছেন বিপদে। এটাই তো প্রকৃত খেলাই তো এটা। কিন্তু তার ভাগ্যে কি ঘটবে আপনারা জানেন, তার একটা কূটনৈতিক পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট যেটাকে বলে। লাল পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় ঢুকতে পারবেন। এই পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তিনি যে ইন্ডিয়াতে ঢুকছে আজকে 20 তারিখ, আমি জানি 19 অথবা 20 তারিখ, এই 2 দিনের একদিনে তার মেয়াদটা শেষ হয়ে গেছে, মানে 45 দিন পার হয়ে গেছে। এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকতে হইলে কিভাবে থাকতে হবে? রাজনৈতিক আশ্রয়ে থাকতে হবে। এখন ইন্ডিয়াকে রাজনৈতিক আশ্রয় দিবে কি দিবে না এটা জানার বিষয়। এখন যদি আমরা প্রশ্ন করি ইন্ডিয়াকে যে তুমি রাজনৈতিক আশ্রয় দিবা কি দিবা না, আসলে ইন্ডিয়া চায় নাই শেখ হাসিনা ইন্ডিয়া থেকে চলে যায়, সত্যি বলতেছি ইন্ডিয়া চায় না। তা না হলে শেখ হাসিনা হয়তো তার ওই যে এসে যাইতো, ওর নাম জন্য কি ভুলে গেলাম, রাশিয়ার পাশে বেলারুশে চলে যেত, কারণ বেলারুশে তার কিন্তু $8 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট আছে ওইখানে। আমরা জানতাম সে বেলারুশে চলে যাবে, কিন্তু ইন্ডিয়া তাকে ছাড়ে না, ইন্ডিয়া তুষে তাসের মতো ব্যবহার করছে। কারণ ইন্ডিয়াতে যতদিন শেখ হাসিনা ছিল আমরা ইন্ডিয়ার নাম মুখে নিছি, আজকে যদি শেখ হাসিনা ইন্ডিয়ায় না থাকতো আমরা তো নামই উচ্চারণ করতাম না। ইন্ডিয়া যে আমাদের পাশে একটা দেশ আছে এটা আমরা ভুলে যেতাম। ইন্ডিয়া জাস্ট তাদেরকে টপিকে রাখার জন্য শেখ হাসিনাকে প্ল্যান করে ইন্ডিয়াতে রাখছে, এবং আমি জানি রাজনৈতিক আশ্রয় দিবে। এখন যদি আমরা জানতে চাই যে সে কোন অবস্থায় আছে, আমি জানি তারা বিরক্ত হবে, বিরক্ত হলেও কিছু করার নাই, আমাদের জানতে হবে, কারণ আমরা তো তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। তার বিচার হবে না? বাংলাদেশে এত মানুষকে মারছে, এত জঘন্য কাজ করছে, জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে মেরে ফেলছে, 57 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলছে, এগুলোর বিচার হবে না? অবশ্যই বিচার হবে। সোহেল তাজ তো বলেই দিছে সব, দেখেন নাই? সোহেল তাজ সব ওপেনে বলতেছে যে কিভাবে মানুষগুলোকে মারা হয়েছে, সব প্ল্যান করে সেনা সদস্যদের মারা হয়েছে, কোনো বিদ্রোহ ছিল না, সব প্ল্যান ছিল। এটাই, এই বিচারগুলো আমরা করবো না? অবশ্যই করবো। তাকে দেশে আসতে হবে। হ্যাঁ, আপনারা যারা চিন্তা করতেছিলেন যে দেশে আসবে, অবশ্যই আসবে, তাকে আমরাই নিয়ে আসবো। আর আপনারা যারা আওয়ামী লীগ করার চিন্তা ভাবনা করতেছেন, শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হবে। শেখ হাসিনার এই দুঃসাহস নাই সে বাংলাদেশে আসবে, তাহলে সে পালাইতো না, সে বলতো আমাকে গ্রেপ্তার করে আমি বাংলাদেশে জেলেই থাকবো। খালেদাদের মতো আপোষ করতো না, বুঝতে পারছেন? খালেদাদের মতো সে বাংলাদেশে জেলে থাকতো, সে দেশ ত্যাগ করতো না। যাই হোক, বুঝতে পারছেন আপনাদের নেত্রী আর আসবে না। আর আজকের পর থেকে তার ভাগ্যে কি হয় এটা আমরা জানতে পারবো, যে একটা দেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে রাজনৈতিক আশ্রয় নেবে। তার দিনগুলো খুব ভালোই চলতেছে, পার্কে ঘোরাঘুরি করতেছে, মেয়ের বাসায় আছে, মেয়ের সাথে থাকতেছে, খুব আরামায় এসে আছে, তার লোকজন নিয়ে ঘোরাফেরা করতেছে। আর মাঝখান দিয়ে আপনাদের কি হইতেছে? পরিবার ছাড়া, ঠিকমতো খাইতে পারতেছেন না, মামলা, পুলিশের ভয়ে দৌড়ায় বেড়াইতেছেন, কিভাবে দেশ ত্যাগ করবেন এই টেনশনে আছেন। যাই হোক, অ্যাটলিস্ট কার রাজনীতি করবেন তাকে আগে চেনেন, তারপরে রাজনীতি করেন, এটাই বেটার হবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসতো না, তার দলের নেতাকর্মী তো দূরের কথা, তার দলের নেতাকর্মীগুলোর সাথে কুকুরের মতো ব্যবহার করতো শেখ হাসিনা। আর আওয়ামী লীগ যে শেখ হাসিনার বিকল্প একজনকে তৈরি করতে পারে না, এটাই হচ্ছে আওয়ামী লীগের সব থেকে বড় ব্যর্থতা। ধন্যবাদ সবাইকে, আসসালাম। ভারত মনে প্রাণে কি চাই বাংলাদেশের বিষয় তা প্রতিফলিত হয় কিছু গণমাধ্যমে, গুরুত্বপূর্ণ কয়েকটি গণমাধ্যম, তার মধ্যে কিন্তু আনন্দবাজার অন্যতম। ভারতীয় শাসকদের যে অভিপ্রায় সেটা প্রতিফলিত হয়। তো একটি রিপোর্ট সেটা প্রকাশ হয়েছে, গ্রেফতারের ক্ষমতা দখল, ইউনূসকে কি বার্তা সেনাদের। এই রিপোর্টের মধ্য দিয়ে আমি পুরোটা পড়লাম। রিপোর্টের খুব একটা সারবত্তা নেই, ভাষা কিছু বিষয় অন্তর্ভুক্ত করা আছে, কিন্তু তাদের মনোভাবটা পরিষ্কার। সম্প্রতি যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা মনে করে যে এটা মার্শাল ল আসার প্রথম ধাপ, এরপরেই আসবে মার্শাল ল, এবং সেই দিকেই নাকি যাচ্ছে। কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানবাধিকার বল প্রয়োগ, এবং তারা উল্লেখ করছে যে 5ই আগস্টের আগে ঘটনার চেয়ে 5ই আগস্টের পরের যে সারা দেশব্যাপী
সহিংসতা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইউনূস সরকার ঢাকার চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সেগুলি তারা নজরে এনেছে এবং তারা সেগুলি নোট করেছে, তারা উদ্বেগ প্রকাশ করছে। এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি, সেটাকে তারা একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সহিংসতা হয়েছে, সেটা তারা বলেনি। এটা তারা মনে করে যে গণঅভ্যুত্থানের ফলে একটা কিছু প্রতিক্রিয়া, কিন্তু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতন কথা। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি তাদের পয়েন্ট হচ্ছে যে তারা মনে করে যে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে এবং এই নির্যাতনটা কাল হয়ে দাঁড়াবে ইউনূস সরকারের জন্য। সেই কারণে যে তো দর্শক, যাই হোক, দেখলেন এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন। এখন এ বিষয়ে আপনি কি বলবেন? দর্শক, শেখ হাসিনা যখন জাতিসংঘে ভাষণের উদ্দেশ্যে যেত কিংবা যে কোনো কাজে যেত, তখন কিন্তু এরকম একটা অবস্থা আমরা বিএনপি তারা করতো, এমন একটা দেখেছি। দর্শক, তারপরেও বিএনপি একটা শান্তির শৃঙ্খলার ভিতর থেকে তারা কাজ করতো। তারা কিন্তু কেউ অন্যায়ভাবে হাত দিত না। এদের কথার ভাষা শুনেছেন? মানে চোরের মায়ের বড় গলা একটা কথা ছিল, সেই কথাগুলো এখন প্রমাণ পাচ্ছে। যে বেটি পালিয়ে গেল তার নেতাকর্মীদের গলার অবস্থায়। দর্শক, এখন আপনি কী ধরনের শাস্তি চান শেখ হাসিনার, অবশ্যই কমেন্টে জানান এবং এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সারা দেশের মানুষ দেখতে পারে।